দুটো বিষয় আমি বলা যেতে পারে। এই ঘটনা যখন শুরু হয়েছে, যখন বক্তৃতা ভাঙচুর হচ্ছে, কনস্ট্যান্টলি বাংলাদেশে যোগাযোগ করছে বিভিন্ন মহলে, এবং এটা দুটো ইমপ্লিকেশন। একটা হচ্ছে যে একটা পক্ষ বলছে যে শেখ হাসিনার বক্তৃতাটি নানা কারণে গুরুত্বপূর্ণ, কেননা তিনি যেহেতু অনেকটা জাতির উদ্দেশ্যেই, যদিও বলছে ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, কিন্তু সবাই তো শুনেছে, তার অবস্থানটিকে আমরা জানতে পারছি, এবং সেই অবস্থানটি নিয়ে অনেকেই বলছেন যে এটা কেমন কথা যে তিনি কোনো ধরনের কোনো অনুশোচনা করছেন না, রাদার বলছেন যে বিচার করতে হবে ইত্যাদি ইত্যাদি। এটা তিনি আগের অবস্থান থেকে সরেননি, কাজে কোনো রিকনসিলিয়েশন নেই। আরেকটি অংশ হচ্ছে আজকের আলোচনার যে এই যে ৩২ নম্বর, যেটি আসলে শুধু বঙ্গবন্ধুর বাড়ি না, সেটি তো বাংলাদেশের স্বাধীনতার একটা প্রতীকও, তাই না? ওই বাড়ি থেকে অনেক কিছু হয়েছে, আন্দোলন সংগ্রাম, স্বাধীনতার নেতৃত্ব, এটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। যতই সেটিকে ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত করে একটা ন্যারেটিভ তৈরি করা হোক না কেন, সেটির যে ঐতিহাসিক গুরুত্ব সেটি তো অস্বীকার করা যাবে না। এবং বাংলাদেশের মানুষের কাছে এটা প্রায়োরিটি কি না যে ৩২ নম্বরকে ভেঙে ফেলা হোক। হ্যাঁ, তো ওভারঅল আপনার ইন্ট্রোডাক্টরি কমেন্ট শুনে তারপরে আমরা এগোবো আলোচনায়। প্রথমে যদি বলবে শেখ হাসিনার বক্তব্য যদি বলি, প্রথম কথা হচ্ছে পুরো বক্তব্য আমি শুনিনি, কিন্তু পত্রপত্রিকাতে এবং স্পেশালি বিবিসি সহ অন্যান্য পত্রপত্রিকাতে তার এক্সপ্লেনেশনগুলি বা তার বিশ্লেষণ বা তার বক্তব্যকে যেগুলি কোট করা হয়েছে, তার প্রেক্ষিতে যদি আমি বলি যে তিনি আক্ষেপ করছেন এই অর্থে যে বিচার যেন হয়। এখন যে নৈরাজ্য হচ্ছে বাংলাদেশে, বঙ্গবন্ধুর ৩২ নম্বরে কেন আবার হামলা করা হলো, আগুন কেন দেয়া হয়েছে, তিনি তারও বিচার চেয়েছেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে তার পক্ষ থেকে অভিযোগ করাটা, তার উপর আঘাতের যে অভিযোগ কিংবা বঙ্গবন্ধুর ৩২ নম্বরের উপর আঘাতের যে অভিযোগ, সেটার গুরুত্ব আমার কাছে মনে হয়, এতদিন ধরে প্রোগ্রাম করার পর আমার কাছে মনে হয় আমাদের অডিয়েন্স কিংবা রাজনীতিতে এর কোনো তেমন গুরুত্ব আমার কাছে মনে হয় না আছে। আমার কাছে মনে হয় না আছে। তার দলের নেতাকর্মীরা কে তিনি একটি মেসেজ দিতে চেয়েছেন এবং ঐক্যবদ্ধ থাকার প্রয়াসে এটি তিনি করেছেন আমার কাছে মনে হয়, এবং তারা উদ্গ্রীব ছিল যে তার কাছ থেকে একটি মেসেজ আসুক কিংবা দিক নির্দেশনা আসুক। সেক্ষেত্রে হয়তো তিনি কিছুটা তাদেরকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন, সফল হয়েছেন, এটা তাদের ব্যাপার। কিন্তু ব্যাপক অর্থে এটি তেমন গুরুত্ব বহন করে কিনা আমার কাছে মনে হয় না। এবং এখানে এটিকে ছাপিয়ে গিয়েছে ৩২ নম্বরের উপর আঘাতটা। এখন ৩২ নম্বরে কিন্তু একবার আগুন দেওয়া হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, এবং এমন কোনো মানে দুষ্কৃতি নেই ৩২ নম্বরে করা হয়নি। আবার আগুন দেওয়া হয়েছে, আগুন দিয়ে তারা কি উদ্ধার করতে পেরেছেন জাতির, সেটি তারাই বিশ্লেষণ করবেন। তবে তাদের পক্ষ থেকে আমার কাছে মনে হয় তারা একটি কেওয়াস সৃষ্টি করতে চেয়েছেন, শেখ হাসিনার বক্তব্যকে আন্ডারমাইন করতে চেয়েছেন, এবং একই সাথে শেখ হাসিনার বক্তব্য যেন কোনোভাবে গুরুত্ব না পায়। তাদের যে অ্যাটাক অন 30 মানে ৩২ নম্বরে যে অ্যাটাকটা, সেটি যেন প্রায়োরিটি পায়, সেটি নিয়ে যেন মিডিয়া সরব থাকে, সেটি নিয়ে যেন সোশ্যাল মিডিয়া সরব থাকে। এক্ষেত্রে তারা সফল হয়েছেন। এই যে তাদের জায়গা থেকে যদি বরং শেখ হাসিনার এই বক্তব্যকেই নিয়ে আলোচনা হবার সুযোগ করে দিত, সেটাতে তো বরং তাদের জন্য সুবিধা হতো। কারণ শেখ হাসিনার অনেক বক্তব্য নিয়ে অনেকেরই বড় ধরনের আপত্তি রয়েছে। তিনি মেট্রো রেলের ধ্বংসাবশেষ নিয়ে কথা বলছেন, সেটির হামলা নিয়ে কথা বলছেন, কিন্তু এতগুলো মানুষ মারা গেল, সেটির জন্য দায় স্বীকার করা দূরে থাক, মানে এটা তো একটা ব্যর্থতাও। আমি যদি খুব লিনিয়েন্ট ওয়েতে চিন্তা করি যে আপনি সরকারে ছিলেন, এটি আপনি কন্ট্রোল করতে পারেননি বা এটি নিয়ন্ত্রণ করতে পারেননি বা মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারেননি, ওই ব্যর্থতাটুকু তো তিনি একটু সাটল ওয়েতে স্বীকার করতে পারেন নাই। আমাদের অডিয়েন্সকে একটু সিক্রেট বলি, আমরা শেখ হাসিনার এই যে কান্নাকাটি নিয়ে আমরা হাসাহাসি করেছি না, বাস্তবে তো আমরা হাসাহাসি করেছি, এবং মিম তৈরি করা হয়েছে, লক্ষ লক্ষ মিম তৈরি করা হয়েছে। তাকে যারা অ্যাডভাইস করেছেন অথবা তাকে যারা তিনি কারো অ্যাডভাইস শুনতেন কিনা সেটি আরেকটি বিষয়, কিন্তু তার ওই যে কান্নাটা, অনেকেই বলেছেন নাটক, এবং এই কান্নাটা তার হিতে বিপরীত হয়েছে, এবং তার প্রতিক্রিয়া হচ্ছে যে আপামর জনসাধারণের যে একটি ইমোশনাল অ্যাটাচমেন্ট টু 5th অগাস্ট, এটি আরও স্ট্রঙ্গার হয়েছে। কিন্তু আপনি 32-32 উপর আক্রমণের কথা যে বলেছেন, আমি এখানে একটি জিনিস বলতে চাই। যদি ধরেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি অনেকগুলি ফরম্যাটে তারা এখন কাজ করছেন, কিংবা সরকার অনেকগুলি ফরম্যাটে তারা কাজ করছেন, এই প্ল্যাটফর্মটা অ্যাক্টিভ, যারা বিপ্লব করেছেন কিংবা অভ্যুত্থান করেছেন, যে নামেই তারা ডাকুন না কেন, তাদের পক্ষ থেকে যেই যুক্তিটা কিংবা থাকতে পারে, এটা আমার ধারণা যে শেখ হাসিনাকে ফ্যাসিবাদের নেত্রী বলছেন তারা, আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল বলছেন, এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সম্মিলিত যে একেবারে এই ফ্যাসিবাদের স্রষ্টা হিসাবে তারা শেখ মুজিবুর রহমানকে, বঙ্গবন্ধুকে তারা নির্ণয় করছে, যে বঙ্গবন্ধু সব ফ্যাসিবাদের একেবারে
প্রাণকেন্দ্র হচ্ছে বঙ্গবন্ধু। সুতরাং বঙ্গবন্ধুর যত ধরনের চিহ্ন বাংলাদেশে আছে, সেটি মুরাল হতে পারে, সেটি 32 হতে পারে, কিংবা সেটি সুধাসদন হতে পারে, সেটি সাধারণ একটা ছবি হতে পারে, তারা সব কিছু ধ্বংস করতে চাচ্ছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই ধ্বংস করে এই প্রতীকী মুরাল, প্রতীকী ওয়ালের ছবি, প্রতীকী 32 নম্বর ধ্বংস করে যদি ধরেন মানে ইতিহাস ধ্বংস করা যেত, তাহলে তাদের যে আজকের যে কার্যক্রম, এটি আমার কাছে মনে হয় যে মোটামুটি সাকসেসফুল হতো। কিন্তু এই মাহফুজ আলম, এই যে একজন উপদেষ্টা, এবং তাকে অনেক সময় মাস্টার মাইন্ড বলা হয়। ডক্টর ইউনূস বলেছেন যে এই মাস্টার মাইন্ডদের মেট্রিকুলাস ডিজাইনের কারণে বাংলাদেশে এই 5ই অগাস্ট সৃষ্টি হয়েছে। দেখুন, মাহফুজ আলমের বক্তব্য কিংবা তার কার্যক্রম আমি অনুসরণ করছিলাম। আসলে তার কথাবার্তার মধ্যে একটি মানে প্রগাঢ় জ্ঞানের কিছু দর্শন তিনি বিভিন্ন সময় উপস্থাপন করেন। তিনি একবার বলেছেন যে বঙ্গবন্ধুকে বিচার করতে হলে 72-এর পর 75 পর্যন্ত যা হয়েছে এটির উপর বিচার করতে হবে, তিনি একবার বলেছেন। আরেকবার তিনি বলেছেন যে এই যখন তাকে এই যে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, তখন একটি সভায় তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দাবি দেওয়া এসছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কি হবে, তাহলে তো আরেকটি ফেসিবাদের জন্ম হতে পারে। এটি তিনি প্রশ্ন করেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে বিপক্ষে যখন কথা, তখন তিনি প্রশ্ন করেছেন যে কেন নিষিদ্ধ করা উচিত নয় এই অর্থে। আরেকবার তিনি বলেছেন, এই যে কয়েকদিন আগে একটি জনসভায় গিয়েছিলেন তার জেলায়, সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে। এবং বাংলাদেশে কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটিরও একটা এক ধরনের লাইন আপ তিনি দিয়েছেন। কিন্তু পরবর্তীতেই দেখেন, মানে দুই দিনের মধ্যেই যে বঙ্গবন্ধুকে 72-এর আগে তার যে অবদান ছিল সেটিকে স্বীকার করতেই হবে। তাদের এই যে ধারাবাহিক ছন্দপতন কিংবা ধারাবাহিক ন্যারেটিভের বিভিন্ন পরিবর্তন, তাদের দর্শনের যে এবং চিন্তার যে পরিবর্তন, এই চিন্তার পরিবর্তনে তারা আসলে কোন অবস্থানে আছেন সেটি হয়তো তারা নিজেরাও জানেন না। তো তাহলে এজন্য হাসনাত আব্দুল্লাহ এই যে এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি না। হাসনাত আব্দুল্লাহর এক ঘোষণায় যে ফ্যাসিবাদের তীর্থস্থান বা তীর্থভূমিকে আজকে গুড়িয়ে দেওয়া হবে, বুলডোজার আন্দোলন তারা করেছেন, করে গুড়িয়ে দিয়েছেন, করে যেটি তারা করেছেন ওই স্থাপনা তারা ভাঙতে পেরেছেন। কিন্তু এর বিপরীতে তারা যাদেরকে ফ্যাসিবাদের দোসর বলছেন, ফ্যাসিবাদের জনক বলছেন, ফ্যাসিবাদের স্রষ্টা বলছেন, সে আওয়ামী লীগকে কিন্তু তারা আবারও পুরোদমে ঐক্যবদ্ধ হওয়ার চূড়ান্ত একটি সুযোগ তারা সৃষ্টি করেছেন। রাইট।